তো গল্পটি শুরু হয় একটি ফেমাস সিঙ্গারকে দিয়ে, যে এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে এবং তার সঙ্গে তার ছেলে মেয়েরাও আছে। তার বড় মেয়ের নাম হলো রিনি এবং তারা তাদের সব সয় সম্পত্তি তার মার চিকিৎসার পিছনে ফুরিয়ে দেয়। কিন্তু গত 1 বছরের মধ্যে তার শরীরের অবস্থা একটুও ভালো হয়নি, আর এই কারণে তাদের দিনগুলি খুব কষ্টে কাটতো। তাই রিনি সবাইকে বলে যে সবাইকে সমানভাবে কাজ করতে হবে এবং তার মার কাছে সে একটা বেল রাখে যাতে তার মা প্রয়োজনের সময় তাদেরকে ডাকতে পারে। এরপর বাচ্চারাও স্কুল যেতে শুরু করে। তাদের মধ্যে বড় ছেলে টনি তার মাকে খুব ভালোবাসতো, কারণ তার মা সব ছেলের থেকে তাকে বেশি ভালোবাসতো। সে প্রত্যেক দিন স্কুল থেকে এসে তার মার মাথার চুলগুলো ঠিক করে দিত। কিন্তু আজ ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। সে দেখে তার মার মাথার চুল চিরুনির সঙ্গে সঙ্গে ঝরে যায়। ঠিক তখনই জোরে হাওয়া বইতে শুরু করে এবং জানালা খুলে যায় এবং টনি ভয় না পেয়ে সে জানালা বন্ধ করতে যায়। এবং যখনই সে জানালাটি বন্ধ করে তখন সে দেখতে পায় যে তার মা জানালার দিকে তাকিয়ে আছে এবং সে খুব ভয় পেয়েছে এবং টনিও সেখান থেকে ভয় পেয়ে চলে যায়। এবং ঠিক একই সিন দ্বিতীয় দিন দুপুরের বেলায় হয়, যখন রেনি তার মাকে খাবার দিতে আসে তখন তার মা ছাদের একটি কোণায় তাকিয়ে চিৎকার করতে থাকে এবং রেনি সেখান থেকে যাওয়ার চেষ্টা করে। তখন তার মা তার আনা প্লেটটি নিচে ফেলে তাকে থামতে বলে এবং জোরে জোরে সে বেলটি বাজাতে শুরু করে। কিন্তু রেনি মনে করে যে তার মা অসুস্থ, তাই সে এমনটা করছে, আর এই কারণে সে তার মাকে আবার মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর খাওয়ার টেবিলে টনি রেনিকে বলে যে তার মা গতকাল রাতে জানালা দেখে খুব ভয় পাচ্ছিল, আর রেনিও নিজে এই বিষয়টি আজ নোটিস করেছিল। তাই সে তার বাবাকে বলে যে আমাদের এই বাড়িটি ছেড়ে চলে যাওয়া উচিত, কিন্তু তার বাবা সোজাসুজি না বলে দেয়। এরপর মাঝরাতে রেনি দেখতে পায় যে তার বাবা তার মাকে কিছু সিক্রেট কথা বলছে, আর রেনি সেখানে পৌঁছাতেই তার বাবা চুপ করে যায় এবং রেনিও তার রুমে চলে যায় এবং ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে তার মায়ের ঘন্টায় রেনির চোখ খুলে যায় এবং যখনই সে তার মাকে চেক করতে তার রুমে যায় তখন সে দেখতে পায় তার মা একটা সাদা কাপড় পরে জানালার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে রেমি আশ্চর্য হয়ে যায় এবং খুশিও হয়। সে মনে করে যে তার মা সুস্থ হয়ে গিয়েছে এবং চলতে ফিরতে পারছে। আর যখনই সে তার মায়ের গায়ে হাত দিতে যায় তখনই সে বেলটি আবার বেজে ওঠে এবং সে দেখতে পায় যে তার মা এখনো বিছানায় শুয়ে বেল বাজাচ্ছে। এবং এটা দেখার পর রেমি ভীষণ ভয় পেয়ে যায়। এবার যখনই সেই মেয়েটা পিছনে তাকাতে যাবে তখন রেমি দেখতে পায় যে সে বিছানায় শুয়ে আছে এবং সে বুঝতে পারে সে একটি ভয়ানক স্বপ্ন দেখছিল। আর ঠিক তখনই সে তার মায়ের ঘর থেকে ঘন্টার আওয়াজ শুনতে পায়। আর যখনই সে তার মায়ের ঘরে যায় তখনই সে সেই দৃশ্য দেখতে পায় যা তার স্বপ্নে এসেছিল। সে দেখে তার মা জানালার সামনে দাঁড়িয়ে আছে। সে সঙ্গে সঙ্গে বেড়ে তাকায়, কিন্তু সে তার মাকে দেখতে পায় না। এর মানে জানালার সামনে যে দাঁড়িয়ে আছে সে সত্যিকারই তার মা। আর যখনই সে তার মাকে টাচ করে তার মা পড়ে যায় এবং ছটপটিয়ে সে সেখানেই মারা যায়। এর পরের দিন তার ফিউনারাল হয়ে যায় এবং সবাই মনে করে সবকিছু ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। কিন্তু এমনটা না। হঠাৎ রেমির 5 নম্বর ভাই মাঝরাতে ওঠে গ্রেভিয়ার্ডের দিকে তাকায়। সেখানে সে দেখতে পায় একটি অদৃশ্য ছায়া দাঁড়িয়ে আছে এবং এটা দেখার পর সে জোরে চিৎকার করে। অন্যদিকে টনি শুনতে পায় যে তার মার ঘর থেকে ঘন্টার আওয়াজ ভেসে আসছে। এবার যখন টনি সে ঘন্টার আওয়াজকে অনুসরণ করে তার মায়ের ঘরের দিকে যায়, সে লাইট অন করতে দেখতে পায় যে ঘন্টাটি হাওয়াতে বাজতে শুরু করেছে। আর এটা দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে সে সোজা নিজের বেডে চলে এসে ঘুমিয়ে পড়ে। এরপর পরের সকালে যখন সে প্রতিদিনের মতো রেডিওতে গান বাজায়, সে গানের বদলে ঘন্টার আওয়াজ শুনতে পায়। এরপর ভয় পেয়ে সে রেডিওটি বন্ধ করে দেয় এবং পরের মুহূর্তেই সে দেখতে পায় যে তার মার মাথার চিরুনি চুল সহ সেখানে পড়ে আছে এবং ভয় পেয়ে সে ঘরের লাইট জ্বালিয়ে দেয় এবং লাইট অন করার সঙ্গে সঙ্গে সে রেডিও থেকে আওয়াজ আসাও বন্ধ হয়ে যায় এবং তার হাতে থাকা চিরুনিটাও হারিয়ে যায় এবং সে মনে করে যে তার মা এই জিনিসগুলো ছাড়া পরকালে সে শান্তি পাবে না। তাই পরদিন গিয়ে তার মার কবরে সেই দুটো জিনিস দাফন করে আসে। এবার রাতে টনির ছোট 2 ভাই ওয়াশরুমে যেতে যেতে তার মায়ের ছবি দেখে খুবই ভয় পায়। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তার মায়ের ছবিটা তারা ঢেকে ফেলবে। তাই তারা একটি বড় চাদর নিয়ে তার মায়ের ছবির দিকে ছুঁড়ে দেয়। কিন্তু যখনই তারা চাদরটি ছুঁড়ে ফেলে তখনই তারা হঠাৎ দেখতে পায় যে চাদরটি কারোর গায়ের ওপরে পড়ে আছে। আর এটা দেখে দুজনে বেশ ভয় পেয়ে জোরে চিৎকার করতে শুরু করে। আর সেই আওয়াজ শুনে বাকি সব সেখানে পৌঁছে যায় এবং যখন তারা সেখানে আসে তখন দেখতে পায় সবকিছু নরমাল আছে। রিনি দেখতে পায় চাদরটি একদম ফটো ফ্রেমের ওপরে আছে, কিন্তু বাচ্চারা বলে আমরা একজনকে দেখতে পেয়েছি যে আমাদের দিকে দৌড়ে আসছিল। এই কথাগুলো শুনে রিমি খুব ভয় পেয়ে যায় এবং ভাবে তার মা পরকালে শান্তি পায়নি, তাই এ বাড়িতেই ঘোরফির করছে। আর এই কারণে সে তার মায়ের জন্য প্রেয়ারও করায় এবং সেখানে সে তার বন্ধু
আন্দ্রের সঙ্গে দেখা করে এবং সেই রিমিকে একটা আশ্চর্য কথা বলে। সে বলে, তোমার মায়ের ফিউনারেলের সময় আমি একটা ভয়ানক এন্টিটিকে সেখানে দেখেছিলাম। সেই এন্টিটিকে আমি আগেও অনেকবার তোমার বাড়িতে দেখেছিলাম, কারণ আন্দ্রে আর তার বাবা জাদুকর ছিল। মানে তারা শুধু মৃত মানুষকেই নয়, তারা ভয়ানক ভয়ানক এন্টিটিকেও দেখতে পায় এবং সে তাদের সঙ্গে কথা বলতেও পারে। আর যেহেতু রিমি এসব কথা মানতো না, তাই সে আন্দ্রেকে নিজের বাড়িতেও ডাকেনি। কিন্তু যখনই সে বাড়িতে পৌঁছায়, সে তার দাদিমাকে কোথাও খুঁজে দেখতে পায় না। এবং তখন একটা সিনে আমাদের দেখানো হয় যে তার দাদিমা ঠিকভাবে চলতে পারতো না, হুইল চেয়ারের মাধ্যমে সে চলাফেরা করত এবং সে একা একা হুইল চেয়ার থেকে উঠে বাথরুমের দিকে যেতে শুরু করেছিল। এবং যখন সবাই খোঁজাখুঁজি করে, তখন রিমির একটা ছোট্ট ভাই ওয়াশরুমের দিকে যায় এবং জোরে চিৎকার করে ওঠে। সেই চিৎকার শুনে সবাই সেখানে চলে আসে এবং দেখতে পায় যে তাদের দাদিমা কুয়োর মধ্যে ডুবে পড়ে আছে। এরপর তারা তাদের দাদিমাদের লাশটি কুয়ো থেকে বের করে এবং তার ফিউনারেল হয়ে যায়। কিন্তু যে ছেলেটা তার দাদিমাকে কুয়োর মধ্যে দেখেছিল, তার অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং বেশ কিছুদিন সে বিছানা থেকে উঠতে পারে না। এবং রিমিও হঠাৎ বাড়িতে মৃত্যুর কারণে সে ডিপ্রেশনে চলে যায় এবং ভাবতে ভাবতে যখন সে তার দাদিমার ঘরের দিকে চলে যায়, তখন সে একটা লেটার দেখতে পায়। যে লেটারটি লেখা হয়েছিল একটি তান্ত্রিককে। এবং এটা দেখার পর রিনি মনে করে এই বাড়িতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিশ্চয়ই কোনো বড় ঘটনার সঙ্গে যুক্ত আছে, ঠিক যেমনটা আন্দ্রে বলেছিল। এবং রিনি এই সবগুলো জানতে চেয়েছিল, তাই সে আন্দ্রের সঙ্গে দেখা করে। এরপর তারা দুজন মিলে সেই তান্ত্রিকের কাছে যায় যাকে এই লেটারটি লেখা হয়েছিল। সে তান্ত্রিকের সামনে তার ইন্ট্রোডাকশন দেয় এবং সে লেটারটি তার হাতে ধরিয়ে দেয়, যেটা তার গ্র্যান্ডমা তার জন্য লিখে রেখেছিল। সেই লেটারটা দেখার পর সে ব্যক্তিটি দুজনকে ভেতরে ডেকে নেয় এবং বলে যে আমি আর তোমার দাদিমা ছোটবেলায় বন্ধু ছিলাম এবং আমি তোমার দাদিমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের বিয়েটা হয়নি, কিন্তু আমাদের বন্ধুত্ব এখনো অটুট এবং আমি তোমাদের বাড়িতে যাওয়া আসা করতাম। এবং যেহেতু আমি একজন সাইকিক, তাই আমি অদৃশ্য জিনিসকে দেখতে পাই এবং আমি এই ব্যাপারটা জানতাম যে তোমার মা কখনোই মা হতে পারবে না। এরপর কিছু বছর পর যখন আমি তোমার বাড়িতে আবার ফিরে যাই, তখন আমি দেখতে পাই যে তোমার মায়ের 4টি ছেলে হয়ে গিয়েছিল এবং তখনই আমি জানতে পারি যে সে এই 4টি ছেলে একটি রিচুয়ালকে পালন করে নিয়েছিল, কিন্তু সে জানতো না যে এই জাদুটা একটি ভয়ানক জাদু এবং এটা একটা শয়তানের সঙ্গে ডিল। এরপর সেই তান্ত্রিক রিনিকে একটা বই দেয় এবং সেই বইয়ে সেই রিচুয়ালস লেখা ছিল যা তার মা সেই ছেলেগুলো নেওয়ার জন্য করেছিল। এরপর রিনি সেটা বাড়িতে নিয়ে এসে তার ভাইয়ের সঙ্গে সেটা পড়তে শুরু করে এবং তারা জানতে পারে যে একটা শয়তান আছে যে তার বীজের সাহায্যে যে কারোর গর্ভে বাচ্চা এনে দিতে পারে। কিন্তু এর বদলে সেই শয়তান সেই মায়ের 4 নম্বর ছেলেকে বলি হিসাবে নিয়ে নেয় এবং নিজের 4 নম্বর ছেলে হওয়ার পর রিমির মা এই জাদুর ব্যাপারেও বুঝে গিয়েছিল, যখন সে কাল্ট মেম্বার তার 4 নম্বর বেবিকে নিতে এসেছিল, যার খেয়াল খুব ভালোভাবে সে রাখত। এবং রিমির মা মনে করত যে শয়তান সব থেকে ছোট ছেলেটাকে তার সঙ্গে নিয়ে যাবে, আর এই কারণে সে ছোট ছেলেটাকে বদলানোর জন্য পরপর 3টি বেবি জন্ম দেয়। আর এভাবে তার 7টি বাচ্চা হয়ে যায় এবং 7টি বাচ্চা হওয়ার পর তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে বিছনাগত হয়ে পড়ে। আর এই সময় রিমি এবং তার 4 নম্বর ভাই এসবগুলো পড়ছিল। সে ভয় পেয়ে যায় এবং রিমি যেহেতু এসব কথাগুলো বিশ্বাস করে না, তাই সে তাকে আশ্বাস দেয় এবং রিমি তাকে বলে যে এরকম কিচ্ছু হবে না। এরপর যখন রাত হয়ে যায়, তখন রিমির সব থেকে ছোট ভাই ওয়াশরুমের দিকে যায় এবং ওয়াশরুমের দরজা খুলতে সে দেখতে পায় যে তার মার শোল সেখানে দাঁড়িয়ে আছে এবং ভয়ে তার অবস্থা একদম খারাপ হতে শুরু করে এবং সে মনে করে যে পিছন থেকে তাকে কেউ ধরে আছে। কিন্তু তার জামাটা একটা হ্যাঙ্গারে আটকে যায় এবং যখনই তার মায়ের মতো সেই এন্টিটি তার হাতগুলো দরজা থেকে বের করে, কিন্তু সময়ের আগে সে তার জামাটি ছেড়ে নিয়ে সেখান থেকে চলে আসে এবং পুরো রাত ট্রাঙ্কের মধ্যে সে লুকিয়ে ঘুমিয়ে থাকে। এবং সকালে অনেক খোঁজাখুঁজি করার পর রিমি দেখতে পায় যে তার ভাই একটা ট্রাঙ্কের মধ্যে শুয়ে আছে। এরপর রিমি তার ভাইদের জন্য অনেক দুশ্চিন্তায় ভুগছিল, তাই সে নামাজ পড়ার সিদ্ধান্ত নেয়। এরপর যখনই সে নামাজ পড়ে, সে অনুভব করে যে তার পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। এবার সেখানে সেই এন্টিটি দাঁড়িয়েছিল যে গত রাতে তার ভাইকে ভয় দেখিয়েছিল। নামাজ পড়া শেষে রিমি যখন পিছনে তাকায়, তখন পিছনে সে কাউকে দেখতে পায় না এবং যখনই সে মুখটি সামনের দিকে ঘোরায়, তখন সে দেখতে পায় সেই এন্টিটি তার ওড়নার মধ্যে ঢুকে পড়েছে এবং সে এত জোরে চিৎকার করে যে বাড়ির সব লোক সেখানে চলে আসে। এবং পরের দিন সে তার বাবাকে পরিষ্কার বলে দেয় যে এই বাড়িতে আর থাকা যাবে না এবং ভয়ের কারণে সে আজকের দিনটাও এখানে কাটাতে চায় না এবং সে আন্দ্রের কাছে চলে যায়। এবং রিমি সেখানে সে তান্ত্রিকের কল পায় যেখানে সে তার গ্র্যান্ডমাদারের লেটার
লেটারটি নিয়ে গিয়েছিল। কিন্তু রিনি তার ভাইদের ছেড়ে সে একাই সেখানে যেতে পারবে না, তাই আন্দ্রে তার কাজ সহজ করে বলে যে সে সেখানে চলে যাবে। আন্দ্রে সেখানে পৌঁছে সে তান্ত্রিক আন্দ্রেকে একটা লেটার দেয় এবং বলে যে আমি এখানে সবকিছু ক্লিয়ার ভাবে লিখে দিয়েছি, তুমি রিমিকে দিয়ে এটাকে ভালোভাবে পড়তে বলবে। এরপর আন্দ্রে যখন সে লেটারটি নিয়ে রিমির কাছে যায় তখন তার সামনে একটা এনটিটি চলে আসে এবং তাকে বাঁচাতে গিয়ে আন্দ্রে বাইক থেকে পড়ে যায়। ঠিক তখনই একটা ট্রাক এসে তাকে পিষে দিয়ে মেরে চলে যায়। এই কারণে আন্দ্রের মৃত্যু হয়ে যায়। আর এতে পরিষ্কার হয়ে যায় যে তান্ত্রিক সে লেটারে যা লিখেছিল কেউ চায়নি যে সেটা রিমির কাছে পর্যন্ত পৌঁছাক, এবং আন্দ্রের ফিউনারেলের জন্য তার বডিটাকে তার বাড়িতে নিয়ে আসা হয়। যখনই সে বডিটাকে নামানো হয় তার পকেট থেকে কিছু একটা পড়ে যায়, সেটাকে রিমি তুলে নেয় এবং এইভাবেই সে তান্ত্রিকের মেসেজ রিমির কাছ পর্যন্ত পৌঁছে যায়। এরপর মাঝরাতে যখন রিমি জানালা বন্ধ করতে যায় তখন সে একটা গাছের পিছনে আন্দ্রের শোলকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং ভয় পেয়ে যখনই রিমি তাড়াতাড়ি জানালাটা বন্ধ করতে যায় তখনই হঠাৎ বাইরে থেকে কেউ তার হাত ধরে টানতে শুরু করে। এরপর সে জোরে চিৎকার করে এবং সেখানে তার ভাই বোনেরা চলে আসে এবং তাকে জোরে টানতে শুরু করে এবং তারা অবশেষে রিমিকে তো বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু তারা খুব ভয়ে আক্রান্ত হয়ে পড়েছিল। এরপর রিমি তার বাবার রুমে গিয়ে জোরে চিৎকার করতে লাগে এবং বলে যে আমরা কখন এই বাড়ি ছেড়ে যাব, এবং তার বাবা বলে যে কাল সকাল হতে হতেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু রাতের মধ্যে অনেক দুর্ঘটনা ঘটে যায়। টনি যখন তার ছোট ভাইকে নিয়ে ওয়াশরুমে যায় তখন ওয়াশরুমের দরজাটা বন্ধ হয়ে যায় এবং টনির চিৎকার শুনে সবাই এখানে চলে আসে এবং তারা দরজাটি খোলার অনেক চেষ্টা করে, কিন্তু অবশেষে রিমির বাবা সে দরজাটি ভেঙে ফেলে এবং ভেতরে গিয়ে সে তার ছেলেকে দেখতে পায় না। সে দেখতে পায় কেউ যেন তার ছোট ছেলেকে কুয়োতে ফেলে দিয়েছে এবং ছেলের যান বাঁচানোর জন্য তার বাবাও কুয়োতে ঝাঁপ দিয়ে দেয় এবং তার বাবা তার ছোট ছেলেকে নিয়ে কুয়োর বাইরে বেরিয়ে চলে আসে। তারা দেখতে পায় যে বাইরে অনেক মানুষ কালো কাপড় পরে বৃষ্টিতে ভিজছে এবং রিমি এবং তার বাবা জানতো যে এগুলো হলো শয়তানের গোলাম, যারা তার ছোট ভাইকে নিয়ে যেতে এসেছে শয়তানের বলি হিসাবে। কিন্তু কোনো বাপ তার ছেলেকে বলি হিসাবে দিতে চাইবে না, আর রিমির বাবাও ঠিক এইটাই করে। তাই তারা ঘরের সব জানালা দরজাগুলো বন্ধ করে দেয়। তার দাদি মায়ের চেয়ারটি হাওয়ায় উঠতে শুরু করে এবং সেটা রিমির বাবার গায়ের দিকে ছুড়ে যায় এবং রিমির বাবা দুটো ছেলেকে নিয়ে সেই করিডোরের মধ্যে লুকিয়ে পড়ে এবং তখনই আরেকটা টেবিল তাদের দিকে উড়ে চলে আসে, আর এগুলো কোনো এক অদৃশ্য এন্টিটি করছিল। এরপর হঠাৎ সে করিডোরের দরজাগুলো বন্ধ হয়ে যায়, যেগুলোকে রিমির বাবা বারবার খোলার চেষ্টা করছিল এবং অবশেষে বাইরে সে এন্টিটিকে দেখানো হয় যে এন্টিটি এই সব করছিল। তাকে দেখে ছোট ছেলেটা লুকানোর চেষ্টা করে, কিন্তু সেই লুকানোর আগে তাকে টেনে নেয়। এরপর সেই এন্টিটি সেখান থেকে চলে যায় এবং যখন তারা বাইরে বেরিয়ে আসে তখন দেখতে পায় যে তাদের ছেলে চলে গিয়েছে, কারণ তারা এটাও জানতো যে তারা এখন আর তাদের বিরক্ত করবে না, কেননা তাদের বলি তারা পেয়ে গিয়েছে। এবং রিনির বাবা বাইরে এসে সেই শয়তানের গোলামদের অনেক কথা শুনিয়ে দেয় এবং তারা সেই ঘরের সামনে কিছু লাল বীজ ফেলে সেখান থেকে চলে যায়। পরের দিন রিনি এই বীজগুলো দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারে না যে এই বীজগুলোর মানে কি, কারণ ঠিক পরের রাতেই তারা দেখতে পায় যে সেই শয়তানের গোলামরা আবার ফিরে এসেছে, কারণ তারা 4 নম্বর ছেলেটাকেও চেয়েছিল। কিন্তু আজকে তারা এসে একদম হাতাহাতি শুরু করে দেয়। এতে রিনি আর তার বাবা সামনের দরজাটা বন্ধ করে দেয়। ঠিক তখনই পিছনের দরজা থেকে তারা কারো শব্দ শুনতে পায়। তারা বুঝতে পারে এটা সেই তান্ত্রিক যারা তাকে বাঁচানোর চেষ্টা করছিল, আর এটা শুনতে পেয়ে রিমির বাবা ছেলেগুলোকে নিয়ে গাড়ির দিকে দৌড়ে চলে যায় এবং তখনও আমরা দেখতে পাই যে দরজাটা কেউ আটকে রেখেছে। এটা রিমির দাদিমার শোল ছিল যে তার ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করছিল এবং সেও এই কারণেই মারা গিয়েছিল যেন সে শক্তিমান হয়ে যায় এবং তার ফ্যামিলিকে সে বাঁচাতে পারে। আর এভাবেই তারা গাড়িতে উঠে পড়ে এবং সেখান থেকে যেতে শুরু করে। এবার সবকিছু ঠিক মনে হয়, কিন্তু শয়তানেরা কারোর জান নেব বলে তাদের ছেড়ে দেয় না। এরপর কিছুদিন শহরে শান্তিতে কাটার পর তার বাড়ির সামনে আরেকজন থাকতে চলে আসে এবং সে এদের ঘরে প্রত্যেক দিন কোনো না কোনো খাবার নিয়ে আসতো, কিন্তু রিমি জানতো না এও একজন শয়তানের গোলাম, কেননা তার ঘরেও সে শয়তানি বীজ ছিল যে শয়তানদের ক্ষমতা বাড়ায়, যার সাহায্যে শয়তানেরা মানুষের গর্ভে বাচ্চা নিয়ে আসে। এর মানে হলো রিমির বাড়ি থেকে এখনো ভয় যায়নি। আর এইসব বলে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে টিউন, বাই।